সো যেটা আমরা আগে বলতেছিলাম যে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, দেখো সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s1, রাইট? সোডিয়ামের ক্ষেত্রে এদিকে যদি আমরা এনার্জি লেভেল চিন্তা করি, এদিকে এনার্জি চিন্তা করি, তাহলে হচ্ছে তার লেয়ারগুলো, ধরো এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p এবং এটা হচ্ছে 3s। আমাদের আর দরকার নেই উপরে যাওয়ার, বিকজ সোডিয়ামের জন্য হচ্ছে 3s পর্যন্তই এনাফ। 1s হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, একটা হচ্ছে আপ স্পিনে, একটা হচ্ছে ডাউন স্পিনে। সিমিলারলি 2s ও দুইটা ইলেকট্রন আছে, একটা হচ্ছে আপ স্পিন, একটা হচ্ছে ডাউন স্পিন। এখানে হচ্ছে 6টা ইলেকট্রন 2p তে, এবং দুইটা দুইটা করে জোড়া জোড়ায় আপ স্পিন ডাউন স্পিন করে তারা থাকে। লাস্টে হচ্ছে একটা ইলেকট্রন আছে 3s এ, যেটা হচ্ছে আপ স্পিনে থাকবে সবসময়। সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেটা হুলস প্রিন্সিপাল মতে আপ স্পিনেই থাকে। এখন আমরা এখান থেকে, এটা হচ্ছে একটা অ্যাটমের জন্য, তাই না? এটা তাহলে একটা ফিগারের নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে যে, এটা হচ্ছে অ্যাটমিক এনার্জি লেভেল। সো একটা এনার্জি লেভেল অ্যাটমের জন্য কেমন হয় সেটা হচ্ছে দেখতে এরকম, একেবারে ডিসক্রিট। ডিসক্রিট বা বাংলায় বললে বলবো যে বিচ্ছিন্ন। হ্যাঁ, বিচ্ছিন্ন শব্দটা আই ডোন্ট নো এটা পারফেক্ট কিনা এই জায়গার জন্য, ঠিক আছে? বাট লেটস জাস্ট সে ডিসক্রিট। ডিসক্রিট মানে হচ্ছে এখানে গ্যাপ থাকবে, প্রত্যেকটা এনার্জি লেভেলের মধ্যে গ্যাপ থাকবে। সো যেটা এখানে বলতে চাচ্ছি যে এই যে গ্যাপগুলো থাকবে, এটাই হচ্ছে এনার্জি লেভেলের বা কোয়ান্টাম লেভেলের এনার্জির বৈশিষ্ট্য, যে মাঝখানে কিছু রিজিয়ন থাকবে যেটা অকুপাই করা পসিবল না, সেটা হচ্ছে ইনভ্যালিড বা সেটা অকুপাই করা অ্যালাউড না বাই দ্য ল অফ কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের ল এটা অ্যালাউ করে না, ঠিক আছে? তো ব্যান্ড থিওরি অ্যাকচুয়ালি কি বলে, ধরো আমরা যদি এখানে একটার জায়গায় দুইটা সোডিয়াম নিতাম, তাহলে হচ্ছে আমাদের আলোচনা করা লাগতো পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। সো পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলে যে একটা সিঙ্গেল অ্যাটমের জন্য, ফর এক্সাম্পল ইন দিস কেস সেটা হচ্ছে সোডিয়াম, সিঙ্গেল অ্যাটমের জন্য যে কোনো দুইটা ইলেকট্রন নাও, যে কোনো দুইটা, এবং তাদের 4টা কোয়ান্টাম সংখ্যার মানই সেম হওয়া পসিবল না, ঠিক আছে? লেট মি রিপিট। সোডিয়ামের ইলেকট্রন আছে টোটাল 11টা। যে কোনো দুইটা যদি আমরা নিই, ধরো যে কথার কথা ফার্স্ট ইলেকট্রন নিলাম, অ্যান্ড দেন নিলাম হচ্ছে 11th ইলেকট্রন। সো ফার্স্ট ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার আমরা বের করি একটা একটা করে। এটা এন এর মান কত? ফার্স্ট ইলেকট্রনের জন্য 1, আর এল এর মান কত? এটার এল এর মান হচ্ছে 0, কারণ এস এর সাথে রিলেটেড করসপন্ডিং সাব অ্যাটমিক সাব শেলের লেভেল হচ্ছে কত, আমরা 0 ধরি। এটার এম এর মান হচ্ছে 0, কারণ এল যদি 0 হয় এই ফর্মুলা মতে আমাদের এম এর মানও 0, আর এস এর মান হচ্ছে এখানে হবে হাফ। প্রথম ইলেকট্রনটা সবসময় আপ স্পিনে থাকে, সেটা হচ্ছে প্লাস হাফ। সিমিলারলি যদি একেবারে লাস্ট ইলেকট্রনটা চিন্তা করো, লাস্ট ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে 3। হ্যাঁ, এন এর মান 3, এল এর মান হচ্ছে 2 না, এল এর মান 0, বিকজ লাস্ট ইলেকট্রনে এস সাব শেলে আছে। দেন এল যদি 0 হয়, এম হচ্ছে 0, আবার ওটা কিন্তু আপ স্পিনে আছে, সো সেটার ক্ষেত্রে এস এর মান হবে প্লাস হাফ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কোয়ান্টাম নাম্বার এন, এল, এম, এস, এই 4টার মধ্যে কিন্তু 3টা মিলছে, এই যে 3টা, বাট একটা মিলে নাই। এরকম ভাবে যদি সোডিয়ামের বাকি যে ইলেকট্রনগুলো আছে, যে কোনো দুইটা ইলেকট্রন নেই আমরা, তাদের কখনোই কোয়ান্টাম নাম্বার এই 4টাই মিলে যাবে না। দিস ইজ টু সে, বলো কিভাবে কিভাবে 2 হবে? এস এর সাথে রিলেটেড সবসময় এল এর মান হচ্ছে 0, সবসময়। এস সাবশেলের জন্য এল এর মান হচ্ছে 0, পি এর জন্য হচ্ছে এল এর মান হচ্ছে 1, ডি এর জন্য হচ্ছে এল এর মান হচ্ছে 2। হ্যাঁ, করসপন্ডিং ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে যে কোনো দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে তাদের 4টা কোয়ান্টাম নাম্বার সেম হবে না। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে নো টু ইলেকট্রন ক্যান অ্যাকোয়ার দ্য সেম এনার্জি, ঠিক আছে? আমরা লিখি যে নো টু ইলেকট্রন ইন
an atom can acquire same energy. সো এটা হচ্ছে চাইলে আমরা পলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে এভাবেও বলতে পারি, এই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। সো আমরা এখন যেটা করবো, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে আমরা যদি সোডিয়াম একটা জায়গায় যদি বেশি নেই, লেসে 2টা নেই 3টা নেই, তখন তো একটা ঝামেলা লাগবে। যদি আরেকটা সোডিয়াম নেই এটার সাথে, তখন ওই সোডিয়ামের প্রথম ইলেকট্রনটা কি বলবে, ভাই আমাকে এই জায়গা দিয়ে দে, কারণ ওর এনার্জিও কিন্তু ওর যা এনার্জি ওইটারও একই এনার্জি, তখন একটা ক্ল্যাশ লাগবে। পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলে যে দুজন ইলেকট্রনের সেম এনার্জি হতে পারে না। বিষয়টা বুঝছো কিনা? ধরো তোমাদের 5টা ফ্রেন্ড আছে, আমার এই তুলনা দেওয়া উচিত না, কারণ মানুষের মতো আচরণ করে না অ্যাটমরা। ধরো 5জন মানুষ আছে, সবাই হচ্ছে সমান পাওয়ারফুল এবং সবাই একই সিটে বসতে যাচ্ছে, এটা পসিবল না, ওই রকম আর কি। সো এটা অনেকটা এরকম যে আমরা যদি সোডিয়াম আরো এখানে ধরো আমাদের এক টুকরা সোডিয়াম, সরি এক টুকরা যদি সোডিয়ামের আমরা ধাতু নেই, সেখানে তো একটা দুইটা থাকে না সোডিয়াম। ধরো কথার কথা যে 10⁻27 পরিমাণ সোডিয়াম আছে, তো প্রত্যেকটা সোডিয়ামের প্রথম ইলেকট্রন এখানে বসতে চায়, জায়গা দেওয়া সম্ভব না, ঠিক আছে? কারণ পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এটা বাধা দিচ্ছে। সো যেটা করে ওরা হচ্ছে একটা ব্যান্ড তৈরি করে। সো ধরো যে আমি এই অ্যাটমিক লেভেলটাকে এখন হচ্ছে কিভাবে অনেকগুলো ইলেকট্রন হলে কেমন হয়ে যায় দেখতে, সেটা দেখাবো। তাহলে তখন আর সেটা অ্যাটমিক এনার্জি লেভেল থাকবে না, তখন সেটাকে আমরা বলতে পারি যে এটা সলিডের জন্য এনার্জি লেভেল হতে পারে। সলিড সলিড কেন বলতেছি, ধরো এই সোডিয়াম যদি 10⁻27 থাকে, তাহলে একটা সোডিয়ামের পুরো ধাতুর টুকরা হয়, সোডিয়াম ধাতুর টুকরা, সোডিয়াম সলিডের টুকরা, তখন হচ্ছে এটা হয়ে যাবে লেটস সে সোডিয়াম মেটাল বলতে পারি, ঠিক আছে? বা যদি কপারের টুকরা নিতাম তাহলে এটা কপার মেটাল বলতে পারতাম। ইন দ্যাট কেস আমরা দেখতাম যে ধরো এটা যে এনার্জিটা, এই ইলেকট্রনটা এই জায়গায় না অকুপাই করে সে আর একটু উপরে অকুপাই করলো জায়গা, বা কেউ কেউ একটু নিচে অকুপাই করলো, বেশি ডিফারেন্স হবে না, বাট উপরে নিচে। আমি একটু রিড্র করি জিনিসটা, এনার্জি যদি দেখাইতে চাই, লেটস সে বুঝছো এখানে আমি কি করতে চাচ্ছি, যে এখানে বলতে চাচ্ছি একটা সোডিয়াম থাকলে এনার্জি তার সবসময় এই লাইন বরাবর, এই লাইন বরাবর, উপরে নিচে না, একদম এক্স্যাক্টলি এই ভ্যালুটাই। কিন্তু যদি অসংখ্য থাকে সেক্ষেত্রে কেমন হবে? সো ওই যে প্রথম যে কক্ষপথ, সেটার ইলেকট্রনগুলো এই লাইনের কিছুটা উপরে কেউ কেউ ভ্যালু অ্যাকোয়ার করবে, কেউ কেউ হচ্ছে, কারণ কেউ কারো এনার্জি অকুপাই করবে না, সেম ইলেকট্রনগুলা কেউ কারো এনার্জি অকুপাই করবে না, কারো একটু কম হবে, কারো একটু বেশি হবে, কারো কম হবে, বেশি হবে, বেশি হবে, কম হবে, এরকম। সো চিন্তা করা যায় 10⁻27 পরিমাণ যদি থাকে, অ্যাকচুয়ালি এটা কোন লেভেলে চলে যাবে এই গেমটা। সো তারা হচ্ছে সব জায়গায় অকুপাই করে ফেলবে এনার্জি, সব জায়গায় আশেপাশে। তবে হ্যাঁ, ওই যে আমি বললাম যে পরবর্তী যে লেভেলটা আছে এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s। পরবর্তী লেভেলটাতে এই যে গ্যাপটা তাদের যে ছিল অ্যাটমিক লেভেলে, এটা তাদের মেটালিক লেভেলে থাকলেও তাদের সেই গ্যাপটা বজায় থাকবে, কারণ মাঝখানে কিছু নির্দিষ্ট নিষিদ্ধ অঞ্চল থাকবে, যে জায়গাটা তারা কখনো অকুপাই করতে পারবে না, অ্যালাউড ইন আ কোয়ান্টাম মেকানিক্সের ল দ্বারা, যে তারা সেই জায়গাটা অকুপাই করতে পারে। এনার্জি লেভেল ডিসক্রিটই থাকবে, কিন্তু এনার্জি লেভেলের মধ্যে একটা গ্যাপ থাকবে ডেফিনেটলি, কিন্তু তারা জাস্ট ওই লাইনটার আশেপাশে, এই যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন চেষ্টা করবে সবসময় এই লাইনটার আশেপাশে তাদের এনার্জি হওয়ার। তাহলে আমি যদি একটু আঁকতে থাকি, এরকম 10⁻27, এখানে আছে 2টা ইলেকট্রন, তাহলে 2 × 10⁻27 পরিমাণ ইলেকট্রন এখানে জায়গা নেওয়ার চেষ্টা করবে। চিন্তা করো কি অবস্থা হবে, ঠিক আছে? তখন যা আমরা আলটিমেটলি বলতে পারি যে এটা একটা মনে হয় যেন পুরো একটা এনার্জির একটা ব্যান্ড, ঠিক আছে? এনার্জির একটা ব্যান্ডের মতো তৈরি করবে, এইটাকে আমরা বলতেছি আর কি ব্যান্ড থিওরি। সিমিলারলি এই 2s এর মধ্যে একটা ব্যান্ড তৈরি করবে এনার্জির, ওরা মিলে। এবং এই ব্যান্ড তৈরি করার কারণটাও কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে, যে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায় যে তারা চাইলে সেম এনার্জি লেভেল যেহেতু অকুপাই করতে পারতেছে না একই ইলেকট্রনরা, তো তারা বাধ্য হয়ে উপরে নিচে কিছুটা অ্যাডজাস্ট করতেছে নিজেদেরকে। এরকম করতে করতে আমাদের আছে কি 2p, ওরাও ব্যান্ড তৈরি করবে। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে 3s, ওরাও ব্যান্ড তৈরি করবে।
আমার কিন্তু এই ব্যান্ডগুলো অ্যাকর্ডিং টু দ্য স্কেলে আঁকা না, যে এটা একটু বড় আছে এটা ছোট আঁকছি, ওরকম আমি ইচ্ছা করে আঁকিনি, আঁকতে গিয়ে হয়েছে। তো ওই ধারণা করলে চলবে না যে তার মানে মনে হয় এটা ব্যান্ড ছোট হবে, এটা কম হবে, এরকম না। সো এটাই হচ্ছে আমাদের ব্যান্ড থিওরি অফ সলিড বলে, যে এরকম করে যখন আমরা অসংখ্য তোমার ধরো যে পরমাণু নিছি বা অসংখ্য অ্যাটম নিছি, তখন তারা যে একটা ক্রিস্টাল তৈরি করবে বা একটা মেটাল তৈরি করবে, ক্রিস্টাল নিয়ে আমরা পরে আলোচনা করবো, এমনি তো আমাদের আলোচনা আছে এটা, তখন তাদের হচ্ছে এনার্জি লেভেলটাই হয়ে যায় ব্যান্ডের মতো দেখতে। তাহলে আবার বলি, সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে এনার্জি লেভেল হচ্ছে সবসময় একটা লাইনের মতো, সিঙ্গেল লাইনে তাদের এনার্জি অকুপাই করে। আর যখনই তুমি পুরো একটা মেটালের কথা চিন্তা করো, পুরো একটা ক্রিস্টালের কথা চিন্তা করো, তখন তাদের এনার্জি হয়ে যায় এরকম ব্যান্ড আকার। ঠিক আছে, এরকম ব্যান্ড আকার হয়ে যায়, তাদের এনার্জি লেভেলটা হচ্ছে এরকম ব্যান্ড আকার হয়। কিন্তু এখানেও এই ব্যান্ড অবস্থা তাদের মাঝখানে কি একটা গ্যাপ আছে, এই লেভেলগুলোর মাঝখানে গ্যাপ আছে। আচ্ছা, সবচেয়ে বাহিরের যে স্তরটা, এটাকে আমরা এমনিতে কি বলে জানি? সবচেয়ে বাহিরের যে স্তরটা আমরা বলি যে ভ্যালেন্স শেল। এটা ভ্যালেন্স শেল, তাই না? পড়ছো না এটা শব্দটা? ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স এনার্জি লেভেল, বাংলা বলতে যে যোজন, জানি না যোজন কি বলতে, যোজন শক্তি স্তর মানে বলতে, তাই না বাংলায়? এরকম অনেকটা নাম, মানে সবচেয়ে শেষ যে স্তর সেটাকে হয়তো যোজন বা যোজ্যতা স্তর, আই এম নট শিওর, বাট ইংলিশ শব্দটা হচ্ছে ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স এনার্জি শেল। সো এটার ক্ষেত্রে আমরা তখন বলি যে ভ্যালেন্স ব্যান্ড, আর কিছু না, যত সবগুলা ব্যান্ডের মতো তাই নাম দিয়ে এখানে ভ্যালেন্স ব্যান্ড। এটা না হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, কারণ এটা সবচেয়ে লাস্টের ব্যান্ডটা। আর ভিতরের যেগুলো আছে না এই সবগুলা, এগুলোকে আমরা বলি ইনার ব্যান্ড। এগুলো নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নাই আপাতত, ফর দ্য সেক অফ দ্য ডিসকাশন অফ দিস টপিক। আপাতত ইনার ব্যান্ডস নিয়ে আমাদের আলোচনার বিষয় না, আমরা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড নিয়ে খুবই টেনশনে আছি। আর ভ্যালেন্স ব্যান্ডের উপরে থাকে হচ্ছে তোমার আরেকটা ব্যান্ড, সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডেরও উপরে থাকে একটা কন্ডাকশন ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড থেকেই তোমরা বুঝতেছো নামটা কেন আসছে। দেখো, যদি তুমি একটা সিঙ্গেল সোডিয়ামের কথা চিন্তা করতা, ধরো তখন তো একটা লাইন থাকতো, তাই না? এবং সেখানে লাস্ট ইলেকট্রন থাকতো কয়টা? একটা। এই যে একটা ইলেকট্রন থাকতো, সেই ইলেকট্রনটা যদি জাম করে কোনো কারণে, ধরো আমি এনার্জি দিছি বা সামহাও সে কোনোভাবে এনার্জি পাইছে, সে জাম করে চলে গেছে উপরে, উপরে যেখানে যায় তখন সে একটু ফ্রি হয়ে যায়। এই জায়গায় কিন্তু তার ফ্রি না, সে কিন্তু ওই নিউক্লিয়াসের সাথে আবদ্ধ, যদিও অত বেশি আবদ্ধ না এদের তুলনায়, এই ইলেকট্রনগুলোর তুলনায়, বাট তাও তার সাথে নিউক্লিয়াসের কানেকশন আছে। যখনই সে এখানে চলে গেছে, নিউক্লিয়াস থেকে সে মুক্ত, এখন সে হচ্ছে ফ্রিলি ঘুরতেছে পুরো মেটালে। একটা সিঙ্গেল যদি থাকে অ্যাটম, তখন তো সে ব্যালেন্স থেকে হচ্ছে কন্ডাকশন লেয়ারে চলে গেছে। কিন্তু যখনই একটা মেটালের কথা চিন্তা করবা, তখন হচ্ছে এই কন্ডাকশন লেয়ারে তারা হচ্ছে অসংখ্য সোডিয়ামের মধ্যে কন্ডাকশন লেয়ারে গেলে ইলেকট্রনগুলো জাস্ট মুভ করতে থাকে। ঠিক আছে, এবং যেটা দেখা যায় যে আমি কথাটা একটু ওভার সিম্পলিফাইড করে বলছি, একটু ডিটেলস যদি একটু বলি, যে যদি একটা মেটাল হয় তাহলে মেটালের ক্ষেত্রে নর্মালি ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। এটা আমরা জানি যে মেটালের ক্ষেত্রে কিন্তু যোজ্যতা স্তরে যে ইলেকট্রন, ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো, সেগুলো ভেরি ক্লোজ টু কন্ডাকশন লেয়ার, ওরা প্রায় কন্ডাকশন লেয়ারের কাছেই। অনেক সময় এনার্জি না দিলেও বা হালকা এনার্জি দিলেও তারা হচ্ছে কন্ডাকশন করে। কিন্তু যেটা তুমি যদি, সেটা হচ্ছে মেটালের ক্ষেত্রে, ধরো সোডিয়াম, কপার, এদের ক্ষেত্রে। বাট যদি তুমি সেটা ইনসুলেটরের কথা বলো, ইনসুলেটর যারা হচ্ছে একেবারে ইলেকট্রন পরিবহন করে না, তাদের ক্ষেত্রে এই ব্যালেন্স লেয়ারের সাথে কন্ডাকশন লেয়ারের অনেক ডিফারেন্স থাকে। এবং সেই ডিফারেন্সটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 3 ইলেকট্রোভোল্ট, 3 ইলেকট্রোভোল্টের গ্যাপ। এই পরিমাণ গ্যাপ থাকে তাদের মাঝখানে, যে 3 ইলেকট্রোভোল্টের কম না, এর থেকে বেশি গ্যাপ থাকে, যেটা ইলেকট্রনকে মাঝে মাঝেই ওভারকাম করা যেহেতু কঠিন হয়ে যায় ইলেকট্রনদের জন্য, সেজন্য আছে ইনসুলেটরদের ক্ষেত্রে ইলেকট্রিসিটি কন্ডাকশন নিয়ার টু ইম্পসিবল। সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এই দুইটা লেয়ার, আমরা এটা স্লাইডে এমনিতে দেখবো সামনে, যে এই দুইটা লেয়ারের মধ্যে ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এই দুইটা লেয়ারের মধ্যে ডিফারেন্স থাকে 3 ভোল্টেরও কম, 3 ভোল্টেরও কম থাকে লেয়ার। আমরা মনে হয় সিলিকনের ক্ষেত্রে, ইফ আই এম নট রং, 0.7 ইলেকট্রোভোল্ট সিলিকনের ক্ষেত্রে এই গ্যাপটা। ঠিক আছে, জার্মেনিয়ামে প্রবাবলি 0.3 ইলেকট্রোভোল্ট। সো যদি 3 ইলেকট্রোভোল্টেরও কম থাকে, তখন গিয়ে হচ্ছে আমরা এটাকে বলি সেমি কন্ডাক্টর,
মানে নর্মালি এই রেঞ্জে থাকে যে সেমিকন্ডাক্টরের মধ্যে ব্যালেন্স শেল আর হচ্ছে কন্ডাকশন লেয়ারের মাঝখানে এরকম একটা গ্যাপ থাকে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে আমি যেটা বললাম যে নিয়ারলি জিরো, কখনো কখনো খুবই সামান্য একটা গ্যাপ থাকে, জাস্ট ইলেকট্রনকে এনার্জি না দিলেও অনেক সময় হালকা একটু এনার্জি দিলেই চলে যেতে পারে। এই জন্য কন্ডাক্টররা এত ইজিলি এনার্জি বা ইলেকট্রিসিটি ফ্লো করায়। সো হোপফুলি ব্যান্ড থিওরি কিছুটা হলেও আইডিয়া করতে পারতেছো আসলে ব্যান্ড থিওরি কি নিয়ে আলোচনা করে। ব্যান্ড থিওরি মূলত হচ্ছে সেমিকন্ডাক্টরের টপিকের আলোচনার স্টার্টিং পয়েন্ট। তো যদি ব্যান্ড থিওরি না বোঝো তাহলে সেমিকন্ডাক্টরের মানে সেমিকন্ডাক্টরের সাথে আসলে কন্ডাক্টরের কি ডিফারেন্স এবং কেন সেই ডিফারেন্সটা হয় সেটাও তোমার জন্য বোঝা কঠিন হয়ে যাবে। মূলত ডিফারেন্স তাদের এনার্জি লেয়ারে, ব্যালেন্স ব্যান্ডের সাথে কন্ডাকশন ব্যান্ডের যে লেয়ার, এই দুইটার লেয়ারের যে ডিফারেন্স এটাই নির্ধারণ করে দেয় যে কে কন্ডাক্টর, কে সেমিকন্ডাক্টর, কে হচ্ছে ইনসুলেটর। যদি ডিফারেন্সটা একেবারে নিয়ার টু জিরো অথবা জিরো হয় দেন উই কল দ্যাট টু বি কন্ডাক্টর। আর যদি ডিফারেন্সটা হয় ওই যে 3 ইলেকট্রোভোল্টের কম তখন আমরা সেটাকে বলি সেমিকন্ডাক্টর। আর তার থেকেও যদি বেশি হয় তখন হচ্ছে সেটা হয়ে যায় আমাদের জন্য ইনসুলেটর। এনার্জি লেভেল থেকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আরেকটা কথা বলি, ইলেকট্রোভোল্টের জাস্ট বিষয়টা একটু বলে দিই। ইলেকট্রোভোল্ট যদিও মানে ওদের ক্ষেত্রে এমনভাবে বলতেছি জানো এই এনার্জিটা অনেক বেশি, ওদের জন্য আসলে অনেক বেশি এই লেয়ারটা পার করা ইলেকট্রনদের জন্য, বাট এই এনার্জিটা আসলে খুবই খুবই ক্ষুদ্র একটা এনার্জি। আমরা জানি যে ইলেকট্রোভোল্ট শুধুমাত্র এই যে এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিস্টেমের জন্যই ইলেকট্রোভোল্ট আমরা হিসাব করি। এটা হচ্ছে 1.6 × 10⁻⁹ জুল। সো চিন্তা করতে পারো যে 1 জুলের কতটা ছোট এটা এই এনার্জিটা, বাট ওই ব্যারিয়ারটাই ইলেকট্রনের জন্য অনেক বড়। ওই ব্যারিয়ারটাই ইলেকট্রনের ক্ষেত্রে অনেক বড় একটা বিষয়।